তালি নাই, হাততালি নাই, আমাদের বড় আকাল। এবার আমি দেখেন আরো বাকি আছে। এই মুহূর্তে আমাদের আরো তিনজন আসবেন আমাদের বিশেষজ্ঞ, আমরা তখন বলবো। তো আমি আনোয়ার ভাইকে বলছি, আমাদের অত্যন্ত দক্ষ সাংগঠনিক সম্পাদক তাকে আমাদের যন্ত্র সঙ্গীত তবলা আমাদের কেক পার্টি করে আজকে সেদিন এসছে। ছবিটা ভিডিওটা নাও, আমি ভিডিও নাও। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। তুমি আবার অনুষ্ঠানটা আমরা শেষ করে আমরা আলোচনা করবো যেতে চাই। যদি কেকটা কোথায় আছে রানী রহমান, সামনে আসার জন্য বলছি। প্রফেসর জান্নাতুল ফেরদৌসকে আসার জন্য বলছি। হ্যাঁ, একটু ছবি নিতে হবে। দাদাকে করুন, লাগবে চলে যায়। আসেন না কেন আনোয়ার ভাই, লাইট বন্ধ করেন আনোয়ার ভাই, লাইট বন্ধ করেন। লাইট চলতেছে সবাই ভিডিও, সবাইকে সুযোগ দিতে হবে ভিডিও করে। এক সাইড দাঁড়াতে একসাথে সবাই সবাই ধন্যবাদ। এবার একটু রানীকে বলবো যে এই কেকটা করে রেখে দাও। আচ্ছা মা আসেন এবার। স্মৃতিচারণ এবং একই সাথে বাংলাদেশ বিকাশ শিল্পী সংস্থার আজকের আয়োজন এবং আগামীতে হাওয়াই মিটারের প্রসারে বিজ্ঞজনদের কিছু মূল্যবান পরামর্শ সর্বদে শুনব। নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক হিসেবে আমার স্বাগত বক্তব্যের পালা। ধন্যবাদ জানাই সকলকে। অ্যাকচুয়ালি সাধারণ সম্পাদক হিসেবে আমার স্বাগত বক্তব্য হলে কিছু সাংগঠনিক বিষয় আমাকে আপনাদের সামনে আজ তুলে ধরতে হবে। এই জন্য কিছুটা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। কেননা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা একটা আগ্নেয়গিরির মধ্য দিয়ে এগিয়ে চলছে। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় শিল্পীবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। একজন দক্ষ নাবিক যখন কোনো কারণে মাছ দরিয়ায় দিশাহারা হয়ে পড়েন, তখন তিনি দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। ফলস্বরূপ তিনি তার গন্তব্যে পৌঁছতে পারেন না এবং তার আগে নাবিক সহ জাহাজের শরীর সমাধি। প্রিয় সুর অনুরাগী বন্ধুগণ, আমরা এখন শিল্পী মান্নাদের উপর কিছু স্মৃতিচারণ দুঃখিত একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে
তবে একদল অযোগ্য লোককেও তিনি অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারেন। একজন সত্যিকার নেতা তার নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে। যারা হিংসাদেশ ঈর্ষা লোভের ঊর্ধ্বে উঠতে পারেন, যারা সংগঠনের প্রতিটি সদস্যকে সমচোখে দেখে থাকেন, তারাই প্রকৃত নেতা। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ গীতা শিল্পী সংস্থা প্রায় 27 বছর পার করতে চলল, কিন্তু বিগত 5-7 বছর ধরে সংগঠনটি এমন এক নেতার খপ্পরের শিকার হয়, ফলে সংগঠনটি আইসিইউতে চলে যায়, ঠিক যেন বিধ্বংসী পাহাড়ের নিচে চাপা পড়ার মতো। একে একে সিনিয়র এবং সাংগঠনিক দক্ষ কর্মীরা সংগঠন ছেড়ে চলে যেতে থাকেন, আর ওদিকে নেতা বগল দাবাতে থাকেন। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ গীতা শিল্পী সংস্থা সরকার কর্তৃক নিবন্ধনকৃত গীটার শিল্পীদের একটি জাতীয় সংগঠন। অথচ নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সংগঠনটিকে প্রায় নিঃশেষ করে ফেলেছিল। শুধু তাই নয়, নেতার কার্যকলাপে যারা তার সঙ্গ ত্যাগ করেন তাদের বিরুদ্ধে তিনি একতরফা যুদ্ধ ঘোষণা করেন। ফলস্বরূপ নেতা এক পর্যায়ে সংগঠন থেকে ছিটকে পড়েন এবং সংগঠনের হিসাব নিকাশ না দিয়ে সকল নথিপত্র বগল দাবা করে সটকে পড়েন। প্রায় 1 বছর যুদ্ধের ময়দান থেকে আজ আমরা এই কবিতা ক্যাফেতে। সৃষ্টিকর্তার প্রতি আমাদের শুকরিয়া। বর্তমানে বাংলাদেশ গীতা শিল্পী সংস্থা আগের চেয়ে অনেক গতিশীল ও স্বচ্ছতার সাথে তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাওয়াইন গিটারের প্রসার, গিটারের জনপ্রিয়তা ধরে রাখা এবং সেই লক্ষ্যে ভিন্ন আঙ্গিকে নান্দনিক কিছু কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ যৌথ সভায় এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে বিশেষ বিশেষ দিবস উদযাপন করা, কখনো কখনো কিংবদন্তি শিল্পীদের ভালোবাসার গান অনুষ্ঠানের আয়োজন করা, প্রতি বছর শিশু কিশোর হাওয়াইন গিটার প্রতিযোগিতার আয়োজন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো বাংলাদেশ এর গুণী হাওয়াইন গিটার শিল্পী, এর মধ্যে যারা প্রয়াত হয়েছেন, এখনো যারা বেঁচে আছেন, যারা হাওয়াইন গিটারের প্রসারের জন্য বিশেষ অবদান রেখে গেছেন বা এখনো রেখে চলেছেন, এবং যে সকল নবীন শিল্পী হাওয়াইন গিটার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের একযোগে জাতীয় পর্যায়ে সম্মাননা সংবর্ধনা প্রদান করা। এর ফলে এদেশে হাওয়াইন গিটার চর্চায় অনেকেই আরো উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন। আরেকটি আমার ব্যক্তিগত প্রস্তাব এই যে, বিশেষ একজন ব্যক্তির কারণে দেশে হাওয়াইন গিটার সংগঠনের সাথে সংগঠনের একটা বৈরিতা চলে আসছিল। শিল্পীদের সাথে শিল্পীদের দ্বন্দ্ব ছিল। এক সংগঠনের শিল্পী আরেক সংগঠনে কোনো অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা, মুখ দেখা দেখি পর্যন্ত ছিল না, যা আমরা সম্মিলিতভাবে তা ভেঙে দিয়েছি। প্রকৃত অর্থে হাওয়াইন গিটারের সংগঠন খুব বেশি একটা নেই। আমরা যদি হাওয়াইন গিটার শিল্পী সংগঠন সমন্বয় পরিষদ গঠন করতে পারি, তাহলে এদেশে হাওয়াইন গিটারের প্রসার আরো বেগবান হবে নিশ্চয়। প্রকৃত হাওয়াইন গিটার সংগঠন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। প্রিয় সুধী, আর একটু সময় নেব আপনাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে প্রসঙ্গ নিয়ে। আমার বয়স যখন 13-14, তখন থেকে আমি মান্না দে ভক্ত। এরপর তারুণ্যে যখন আসি, তখন তার গান শুনতাম আর কান্না করতাম। সেই থেকে আমার মান্না দে নিয়ে জানার কৌতূহল থেকে মান্না দে নিয়ে কিছুটা গবেষণা শুরু করি। আর এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন মান্না দে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর গৌতম রায়। মান্না দের সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে কথা বলার এবং জানার সুযোগ হয় 2009 সালে, যখন তিনি ঢাকায় আসেন। আমি তখন দৈনিক জয় জয় দিন পত্রিকার সহকারী সম্পাদক।
সেই সূত্রে আয়োজকদের পক্ষ থেকে আমি একটি দায়িত্ব পাই, তা হলো মান্না দে মিডিয়া সমন্বয়। একেবারে সোনাই সহায়তা, নিজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে কাছে পেলাম। কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই। তিনি বলছিলেন গানটি সম্পর্কে, মান্না দে, কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল, কিন্তু তোমরা জানলে অবাক হবে, আমি কোনোদিন সেখানে যাইনি। তবে কয়েকজন বন্ধুকে নিয়ে কফি হাউসের সেই ছবিটা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার গীতি কবিতায় তুলে ধরেছেন। তার এক কথায় অসাধারণ। আর তার উপর সুর করেছেন নচিকেতা ঘোষের ছেলে খোকা সুন্দর, অর্থাৎ সুপ্রণতা ঘোষ। আমি তো কেবল তাদের বানানো জিনিসটাই শ্রোতার কাছে তুলে ধরেছি। সেই সাথে বলতে চাই, মান্নাদের যে সকল চরিত্রগুলো ছিল সেগুলো অত্যন্ত বাস্তব চরিত্র। সকলেই এর মধ্যে প্রয়াত হয়েছে। শুধুমাত্র আছেন একজন, যিনি মোহাম্মদপুরে এখন আছেন, যার হাজবেন্ড আমরা গানের কথার মধ্যে যে জিনিসটা দেখি সেই জিনিসটাই বাস্তবে আমরা দেখে এসেছি। তার হাজবেন্ড ছিলেন এদেশের একজন অত্যন্ত বয়স্ক, আর তাদের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠতা আছে, হলো বয়স হয়ে গেছে, তো সেই সুযোগটা এখনো আছে, আর বাকি সবাই মারা গেছে। তো আমরা মাঝে মাঝেই যাই, যখনই কফি হাউসের কথাটা আসে উনি একটু আড়ালে আড্ডালে থাকতে চান। মান্নাদের কথা বলে শেষ করা যাবে না। মান্নাদের সম্পর্কে অনেক বিশাল বিষয়, গবেষণার বিষয়, অনেক কিছু। আমি আর সময় নেব না। আমি সাধারণ সম্পাদক হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সময় নেওয়ার জন্য, কারণ এই আমাদের সামনে চলার পথকে সুগম করবে আজকের এই অনুষ্ঠানটি। সেজন্য আমি এবার অনুরোধ জানাবো আমাদের অত্যন্ত প্রিয় হাওয়াইন গিটার শিল্পী এবং বাংলাদেশ গভর্নমেন্টের যুগ্ম সচিব হামিম হাসান ভাইকে কিছু বলার জন্য। অনুষ্ঠান শ্রদ্ধেয় শিল্পী কিংবদন্তি শিল্পী মান্নাদের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি আমার সিনিয়র স্যার জনাব নাজমুল হাসান চৌধুরী স্যার, আজকে প্রধান অতিথি হিসেবে এসে আমাদের এই অনুষ্ঠানে ভাগ বঙ্গের বৃদ্ধি করেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আমাকে বলা হয়েছে যে মান্নাদের সম্পর্কে স্মৃতিচারণ করা। আসলে মান্নাদের সম্পর্কে আমার কোনো স্মৃতি ব্যক্তিগত নেই, থাকার কথা হবে না। একটাই স্মৃতি আছে, সে হচ্ছে আমি ওনার গানের শ্রোতা, সেই স্মৃতিটাই আছে। তো এইটুকু আছে। আপনি যখন বলছিলেন যে আমি যখন ঢাকা সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট, তখন হঠাৎ করে আমার এক সিনিয়র স্যার একদিন ডাক, প্রধান নির্বাহী কর্মকর্তা, যে আমি তুমি কি এই গানটা শুনেছো কখনো, যে মহিদুল নিখিলেশ প্যারিসে মহিদুল ঢাকাতে নেই তারা কাছে শুনছি, তখন মহিদুল ইসলামের বাড়ির সামনে অনেক অবৈধ স্থাপনা আছে, তুমি একটু লোক পাঠায়, সেই মহিদুল ইসলাম তুমি একটু লোক পাঠায় শিখে এগুলো উচ্ছেদ করতে, আমরা থাকতে পারতেছি না। মানে আমি বুঝতে চাচ্ছি একটা গানের একটা চরিত্র একটা মানুষকে কত কিংবদন্তি করে তোলে, সেই বিষয়টা বোঝাতে চাচ্ছি। যাই হোক, পরে ওটাকে করা হয়েছিল। যেটা বলছিলাম যে বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী, আমাকে বলা হয়েছে হাওয়াইন গিটার শিল্পী। আসলে এই শিল্পী আমি না। আপনাদের মাঝে এসে আমি খুব লজ্জিত এবং সংকোচ বোধ করতেছি, হ্যাঁ, কারণ আমরা প্রশাসনে চাকরি করি, তো স্যারও ছিলেন আমাদের সিনিয়র, আমরা টেনশন ওরিয়েন্টেড একটা জব করি। শখের বশবর্তী কেউ না কেউ আমাকে শিখাইছে, উদ্দেশ্য একটা অবসর বিনোদন এবং এই অবসরটা একটু ভালোভাবে কাটানোর। ওইভাবে শিল্পী আসলে আমরা না, বড় শিল্পের ইচ্ছাও আমার নাই। শুধু সুন্দর করে নিজেকে ইয়ে করতে পারার সময় অবসরটা কাটতে পারাটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য। এই জন্য বললাম অবসরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা লোক কাজের সময় কি করে এটা গুরুত্বপূর্ণ না, অবসর সময় যে কোথায় যায় এইটা কিন্তু তার ব্যক্তিত্বটাকে নির্ধারণ করে। অবসর সময় যে মসজিদে যায় সে ধার্মিক, অবসর সময় যে পানশালায় যায় সে হচ্ছে ওই জিনিস, অর্থাৎ মানুষের অবসরটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বাংলাদেশ হাওয়াইন গিটার মানে শিল্পী সংস্থা যেটা বলা হয়েছে যে অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে এটা গিয়েছে। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে যে
যে হারিয়ে যাওয়া এই শিল্পটাকে আবার নতুন করে পপুলার করা, লাইক মাইন্ডেড আমরা যারা আছি তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন যেন আমরা সৃষ্টি করতে পারি এবং এর মধ্যে একটা সুস্থ স্বাভাবিক যে এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটা বিষয় যে হচ্ছে যে এই ছোট ছোট অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য আসলে সংগঠনের থেকে একটা কথা প্রচলিত আছে যে অনুষ্ঠান না করলে কিন্তু প্রতিষ্ঠান টিকে না। আপনি যত বেশি অনুষ্ঠান করবেন ততই এই প্রতিষ্ঠানটা জনপ্রিয় হয়, মানুষের সম্পর্কে জানে, কিছু লোক হয়। কাজে আমরা যত বেশি অনুষ্ঠান করতে পারবো আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন বেশি সৃষ্টি হবে এবং এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে এবং আমাদের আলটিমেট যে লক্ষ্য যে এই হারিয়ে যাওয়া শিল্পটাকে আবার মানুষের মধ্যে 60-70 দশকে অত্যন্ত জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট, যে এইটাকে যেন মানুষের মধ্যে নতুন করে আমরা জনপ্রিয় করতে পারি। আমি প্রশাসনের চাকরি করেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আমরা কিন্তু এটা জানি না। আমি সত্যিকারে দেখেছি, আমি খুলনায় কাজ করেছি, আমি বরিশালে কাজ করেছি, সিলেটে কাজ করেছি। অনেক হামান গিটার শিল্পী আছে যাদের আমরা খোঁজ জানি না। আমার বরিশালে একজন শিখাতেন, উনি ফ্যামিলি প্ল্যানিং চাকরি করেন, কিন্তু লোক অজিত এরকম কিছু একটা না। হ্যাঁ, উনি একজন দেখছি, খুলনা একজন আমি পেয়েছি, খুলনা বেতারে কাজ করেন। কাজে আমাদের উচিত হবে এই সমস্ত শিল্পীদের খুঁজেও বের করা এবং তাদেরকে মূল স্রোত ধারায় নিয়ে আসা। তো ইংরেজিতে একটা কথা আছে যে ইটস বেটার লেট দ্যান নেভার, মানে বিলম্বে হওয়া খারাপ না, কখনো না হওয়া। তা বিলম্ব যেহেতু এটা হয়েছে সেহেতু আমাদের মধ্যে যেন পারস্পরিক ক্যামেরাডারি অর্থাৎ পারস্পরিক সহমর্মিতা যেন থাকে, এই সূত্র ধরে আমরা যেন এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা ওই যে মনের যে বিষয়টা থাকে সেই বিষয়টা যেন আমরা করতে পারি, নিজেদের মন ভালো রাখার জন্য সেই চেষ্টা থাকবে এবং আজকের থেকে এটা মনে হয় শুরু। আশা করি আগামী দিন আমাদের মধ্যে আরো প্রবর্ত থাকবে, আমরা সুন্দর করে এগিয়ে যাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধান অতিথি যে অনেক সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও এই বয়সেও যে স্যারের সাথে যুক্ত আছেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। স্যারকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। জনাব হামিম হাসান ভাই যা বলেছেন, আমরা ভাবতেই পারি না শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকে, ঈর্ষা থাকে, শিল্পীদের মধ্যে কুটিলতা থাকে, জটিলতা থাকে, প্রকৃত শিল্পীদের মধ্যে নিশ্চয়ই নাই। আর আমরা যে জিনিসটা আজকে আপনারা দেখছেন, এখানে রাজশাহী থেকে এসছে, চট্টগ্রাম থেকে এসছে, অর্থাৎ শিল্পীদের মধ্যে আমাদের কোনো দূরত্ব নেই, সংগঠনে কোনো দূরত্ব নেই। এখানে বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার বাইরে থেকে অন্য সংগঠনের শিল্পীরা এসছেন, আগামীতেও আসবেন। 2023 সালের 27শে জানুয়ারি সারা বাংলাদেশ থেকে এসেছিলেন। আমি এবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুবীর কুমার চক্রবর্তীকে অনুরোধ জানাবো সাথে একটু আলোচনা করার জন্য। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাই আমাদের মান্যবর আহসান চৌধুরী স্যার আমাদের এখানে সময় দিয়েছেন এবং এত সুন্দর একটা সংগঠন সংগঠিত হচ্ছে এবং সংগঠিত হয়ে চলেছে। আর এই যন্ত্র হিসেবে এই যন্ত্রটি খুবই অবহেলিত যন্ত্র। এই যন্ত্রটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন করছেন আমাদের সম্পাদক এবং এর সাথে সবাই মিলে সহযোগিতা করছেন, খুব ভালো লাগছে। তো আজকে যার সম্পর্কে বলতে বলেছেন, আমার ছোটবেলা থেকেই আমার আরাধ্য একজন মহামানব। তো এই মহামানব যিনি যতবার এসেছেন উনি বাংলাদেশে ঢাকাতে, আমি ততবার ওনার কাছে গেছি এবং ওনার সাথে আমি অনেকটা সময় ওনাকে আমি খুব ভালোভাবে অবলোকন করার চেষ্টা করেছি। একজন পূর্ণাঙ্গ শিল্পী হতে হলে যে কিছু গুণ থাকার প্রয়োজন ওনার মধ্যে, সেটা আমি দেখেছি।
ওনার গানগুলো যতগুলো সৃষ্টি, ওনার গান শুধু বাংলাতে নয়, অনেকগুলো ভাষাতে, এবং রবীন্দ্রনাথের গান উনি যেভাবে গেয়েছেন হিন্দিতে, বাংলাতে, নজরুলের গান করেছেন, এবং ওনার জীবনীতে যেভাবে উনি রবীন্দ্রনাথ নজরুলকে আরাধ্য দেবতা রূপে উনি কল্পনা করেছেন, ধারণ করেছেন, এবং ওনার যে মিউজিক অ্যানালাইসিস মানে সঙ্গীত, আমরা সবাই সঙ্গীত করছি, কিন্তু সঙ্গীতের যে ভেতরের যে গভীর থেকে গভীরতর যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো এমনভাবে উনি প্রয়োগ করেছেন যন্ত্র অনুষঙ্গে এবং কথার সাথে সুরে। এটা কিন্তু বিরল ভারতবর্ষে। আরেকজন সেটা দেখবেন, সেটা হলো এই আমাদের এই সলিল চৌধুরী, এবং এই মান্নাদের যতগুলো, মান্নাদা প্রবোধচন্দ্রতে ওনার যতগুলো গান আছে, সুর করা গান, প্রতিটি গান ভারতীয় রাগ সঙ্গীতের এমন একটি জায়গা পরিস্ফুটভাবে বাংলা গানে প্রয়োগ করেছেন উনি। আশ্চর্যের বিষয়, যেটা যদি আপনারা মিউজিক যারা করেন, যারা সুর নিয়ে ভাবেন, সূক্ষ্মতা নিয়ে ভাবেন, পারফেকশনে যাওয়ার চেষ্টা করেন, তারা চিন্তা করবেন, একবার ভাববেন গানগুলো নিয়ে কি ধরনের গভীর থেকে গভীরতর শিক্ষা এবং চর্চা উনি করেছেন, এবং যেই সমৃদ্ধ বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, যেই পরীক্ষা নিরীক্ষা করে, এটা ভারতবর্ষে বিরল। এবং যতদিন বাংলা গান থাকবে সারা পৃথিবীতে, ততদিন আমার মনে হয় যে আমরা বিশাল একটি সম্পদ আমরা পেয়েছি। এই গানগুলো নষ্ট হবে না। এবং ওনার একটা ভালো গুণের কথা আমি শুনেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনি ওনাকে যদি কোনো বিষয় নিয়ে বলতে উনি নাকি ওই বিষয় সম্পর্কে উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার দিতে পারতেন, ভূগোল সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, এমন ওনার পড়াশোনা ছিল। তো একদিন মান্নাদের শেষবার যেবার আসলেন, আমি, হেমন্তী দিদি, আমার 2 বন্ধু এবং আমাদের শেখ সাদি খান ভাই, আমাদের যে সুরকার শেখ সাদি ভাইয়ের চাচাতো ভাই, উনি তো ওস্তাদ আয়াত আলী খান সাহেবের ছেলে। তো ওনার চাচাতো ভাই কিন্তু না এই হৈমন্তীদির সাথে তবলা বাজাতে, চঞ্চল খান, উনি এসেছিলেন। তো এই সুন্দরবন হোটেলে বসে রাত 3টা পর্যন্ত আমরা কথা বলেছি হৈমন্তীদির সাথে। তো হৈমন্তীদি বললেন যে এর আগে সন্ধ্যাবেলা চিন্মৈত্রীতে অনুষ্ঠানটা হয়ে গেছে, মান্নাদা এবং হৈমন্তীদি। মান্নাদা ওনার সুই নিয়ে এসেছিলেন, পুরো প্রোগ্রামটাই আমরা দেখেছি বসে। দেখার পর রাতে বসে বসে কথা বলছি। তো হঠাৎ মাঝখানে, ওনার গানের মাঝখানে বলছে, হৈমন্তী কোথায়? হৈমন্তী, আসো, তুমি আসো, তোমাকে নিয়ে গান করবো। তো গান করবে, তো হৈমন্তীদি উঠে গেলেন। তো হৈমন্তীদি ওই গানের ডায়েরিটা নিয়ে আসে, আর কি গান করবেন সেটা তো জানেন না, 2 গানগুলো হৈমন্তীদিকে দিয়ে করবে না। দেখেন একটা মানুষ কতটা বড় হলে। তো বলছেন রাতে হৈমন্তীদি যে আমার তো ভয় করছিল, জানেন, কখন চর বসিয়ে দেন আমাকে, মান্নাদা চর বসিয়ে দেন। মানে ওই বয়সে মান্নাদাকে কত বড় ভুল মাপে উনি মেনেছেন। সেই সভ্যতা, সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই ত্যাগ দীক্ষা বাঙালি কিন্তু হারিয়ে ফেলছে। আমরা যে গানগুলো করি, আমরা সেই গানগুলো আত্মস্থ করি, গাই, আমরা হাতে তালি পাই, গান করি, কিন্তু কতটুকু তার কাছাকাছি যেতে পেরেছি এই সুরগুলো। তো আমরা ধারণ করবো, আমরা মান্নাদাকে ধারণ করব, আমরা তার সৃষ্টিকে ধারণ করব, তার সুরগুলো, তার যে সৃষ্ট সুরগুলো, সেগুলো এমনভাবে ধারণ করব যাতে হাজার হাজার বছর আমাদের সঙ্গীতকে আমরা ভেতরে, প্রাণের ভেতরে আমরা বহন করতে পারি। অনেক ধন্যবাদ।
আপনারা আমাকে এখানে ডেকেছেন, আমার কথা শুনলেন, সবার কাছে কৃতজ্ঞতা। সবাইকে শুভ সন্ধ্যা। সুবীর কুমার চক্রবর্তী, আমি আপনাদের এখন একটা শুভেচ্ছা বাণী শোনাবো। যে শুভেচ্ছা বাণীটা হচ্ছে মান্না দে সঙ্গীত একাডেমির সম্পাদক, তার সম্পর্কে অনেকেই জানেন, ডক্টর গৌতম রায়, যিনি মান্নাদের সঙ্গে প্রায় 27 বছর একেবারে আষ্টে পৃষ্ঠে লেগেছিলেন নিজের ছেলের মতো, যিনি তার আত্মজীবনী বই অনুদিত করেছেন, যিনি জীবিতকালে মান্নাদের জীবিতকালে এই মান্নাদের সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা হয় এবং এটা তার উন্মোচন করেছিলেন হচ্ছে প্রভাসকে। তখন মান্নাদের ছিলেন ব্যাঙ্গালোরে। সেই সঙ্গীত একাডেমি সৌভাগ্যবশত কোনো না কোনোভাবে আমি কিন্তু উপদেষ্টা। তো উনি যখন শুনেছেন যে আমরা মান্নাদের আজকে জন্মদিন করব, উনি একটি শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। আমরা অল্প 2-2.5 মিনিটের একটু শুভেচ্ছা বাণীটা একটু শুনে আসি। নমস্কার, আমি বাংলাদেশ সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর গৌতম রায়। আমাদের একাডেমির একজন উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা আমাদের বাংলাদেশের খালিদ খালিদ শিমুল ভাই, আমার খুবই ভালো বন্ধু। তো ওনার থেকে জানলাম যে আপনারা ঢাকাতে সামনের 1 মে বাংলাদেশ 105 বছরের জন্মজয়ন্তী পালন করতে চলেছে। এটা আমার কাছে খুবই ভালো খবর। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক কাজ করি, করার চেষ্টা করি, সারা বছরই কিছু না কিছু করি। আপনারাও, আমি যেটুকু জানি, যে গিটার নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্টাল কাজ করেন, বাজনা করেন, বাজনা বাজান, এবং মান্নাদের গানেরও নানা রকম স্বরলিপি করে আপনারা বাজান। এটা খুব ভালো খবর। তো এই অনুষ্ঠানের জন্য আমার শুভেচ্ছা আমি জানাচ্ছি। অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছি। আমরা বাংলাদেশ সঙ্গীত একাডেমির তরফ থেকেও এই 1 মেটা আমাদের কাছে একটা বিশেষ দিন। ওনার জন্মদিনটা আমাদের ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস। এবারে আমাদের 19তম প্রতিষ্ঠা দিবস। এবারেও আমরা অনেক অনুষ্ঠান করছি ওনাকে নিয়ে। এর মধ্যে কীর্তি আলেখ্য আছে, নৃত্যনাট্য আছে, ইত্যাদি আছে। এবং আরেকটা জিনিস আমরা এবারে করছি যে আমাদের দেশের দুস্থ শিল্পী এবং কলাকুশলীদের আমরা একটা মেডিকেল চেইন আছে, প্যাথোলজিক্যাল টেস্ট ল্যাবরেটরি চেইন, সিরাম থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সোসাইটি, তাদের সহযোগিতায় আমরা একটা মেডিকেল কার্ড ইস্যু করছি, বাংলাদেশ মেডিকেল হেলথ কার্ড। তো সেই কার্ড দেখিয়ে যারা আমরা যাদের কার্ড ইস্যু করবো, সেই কার্ড দেখিয়ে সেই শিল্পী বা মিউজিশিয়ান এবং তাদের সর্বোচ্চ 4 জন ডিপেন্ডেন্ট যারা আছেন, তারা 40% ডিসকাউন্টে এই সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করাতে পারে। এইভাবে আমরা একটু অন্যদিকেও কাজ করছি, যাতে শিল্পীদের উপকার হয়, কলাকুশলীদের উপকার হয়। আপনাদের ভীষণ ভালো মনের মানুষ ছিলেন, উনি সবসময় চাইতেন যে এমন কিছু কাজ করা দরকার যাতে মানুষের উপকার হয়, মঙ্গল হয়। তো আমরা কতটা পারবো জানি না, আমরা চেষ্টা করি। আপনারাও ওখানে ঢাকা থেকে অনেক কিছু করছেন, খুবই ভালো। আপনাদের এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি এবং শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সকলকে। আমরা সকলেই অপেক্ষা করছি গান শোনার, গিটার বাজানো শোনার। আমরা আলোচনা আর বেশি বাড়াবো না, এখন এর মধ্যে হয়ে গেছে।
আমি একটু জান্নাতুল ফেরদৌস, ডক্টর জান্নাতুল ফেরদৌস একটু সংক্ষেপে একটু বলার জন্য। 105তম জন্মদিন, এবং এই জন্মদিনে আমরা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা আবার একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি, আমাদের কার্যক্রম চালাতে যাচ্ছি। যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, আম্মা আছেন, ওনারা যারা আছেন, প্রত্যেকের কাছেই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমার বন্ধুকে, আমার বন্ধু অনেক কষ্ট করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন। মান্না দের সম্বন্ধে যদি বলতে হয়, যখন কিছু বোঝার বয়স হলো, ভালোবাসাটা বুঝতে শিখলাম, একটা বিপরীত লিঙ্গের প্রতি যখন আমাদের সবার মনটা আকর্ষিত হওয়ার বয়স, অর্থাৎ কিশোরী বা কৈশোর বয়সের প্রথম ভালো লাগাই হচ্ছে মান্না দে। এত সুন্দর সুন্দর গান, এত সুর, এত সুমিষ্টতা, আহা কি যে তার কথা। এটি আসলে মান্নাদের প্রতি যাদের অনুরাগ আছে তারাই শুধু বুঝতে পারবেন। এত মিষ্টি, এত প্রেমের গভীরতা সম্পন্ন গানের যে জাদুকর, সেই জাদুকরের জন্মদিন পালনের জন্য আজকে এখানে এসেছি, সত্যি খুব ধন্যবাদ করছি। আমি কিছুদিন আগে একটি গান বাজাচ্ছিলাম, সেই গানটি ছিল, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। অসাধারণ, আসলে আগেকার গানগুলোই এরকম ছিল। তো ওই গানটা আমি যখন গীতিকার, সুরকার বা গায়ক এটা যখন সহ প্রিন্ট করতে যাচ্ছি গানটা, তখন দেখলাম এটা শুরু করেছেন মান্না দে। আমার এত ভালো লাগলো যে আসলে যে গানগুলো অসাধারণ, যেই গানগুলো এখনো আমাদের, যারা আমরা আসলে সেই সময় গান শুনতাম, তাদের কাছে একমাত্র জিনিসই ছিল ক্যাসেট। এই পার থেকে ওই পার থেকে এই পার, এত ভেরিয়েশন আমাদের ছিল না, এত